শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ দিবসের বিশেষ একটি আয়োজনে। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব যুব দক্ষতা দিবস 2024 এবং এই দিনটি আমাদের যুব সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনটি অবজার্ভড হয়ে আসছে বহুদিন ধরে। এবং আজকের এই আয়োজনে আমরা চেষ্টা করব আমাদের যুব সমাজে যারা বেকার রয়েছেন, যাদের ইচ্ছা আছে কারিগরি শিক্ষায় নিজেকে শিক্ষিত করবেন কিংবা কারিগরি শিক্ষার ব্যাপারে নানান প্রশ্ন যেগুলো ছিল এই পর্যন্ত, সেগুলো নিয়ে হয়তো আজকে আমরা অনেকটাই আজকে পরিষ্কার হব। এবং সেই জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমার ঠিক বাদিকে রয়েছেন দুলাল কৃষ্ণ সাহা, সাবেক নির্বাহী চেয়ারম্যান, সচিব NSDA। আমার ঠিক ডান দিকে রয়েছেন মোহাম্মদ জোহর আলী, সদস্য প্রশাসন ও অর্থ, যুগ্ম সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। এবং আমার কোনাকুনি বসে আছেন মোহাম্মদ নাসির, চেয়ারম্যান RMG অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। স্যার, আপনার তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে যোগ দেওয়ার জন্য। হাউ ক্যান উই ইউজ আওয়ার স্পেশাল স্কিলস টুয়ার্ডস এনি জব, এনি সর্ট অফ জব? প্রতিপাদ্য বিষয় হলো ইয়ুথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। ইয়ুথ হচ্ছে শক্তি এবং এই শক্তিকে কাজে লাগাতে হবে। একসময় আমাদেরকে জনসংখ্যার সমস্যা রচনা পড়ানো হতো, জি। এখন এই রচনা পড়ানো হয় না, এখনও পড়ানো হয় মানব সম্পদ উন্নয়নের। জনসংখ্যা এখন কোনো সমস্যা নয়, সম্পদ। এখন এই সম্পদটি আমাদের আছে। কীভাবে আছে? আমরা ডেমোগ্রাফিক উইন্ডোজ অফ অপরচুনিটির সুযোগ ভোগ করছি। জি। একটি জাতি সারা জীবনে একবার পায়। আমাদের সুযোগ শুরু হয়েছে 1978 সাল থেকে, আমাদের লাইফ স্প্যান 55 বছর। আগামী 2033 সালের সময়টা শেষ হয়ে যাবে। এই যে আমাদের ইয়ত্রা আসতেছে শ্রমবাজারের স্রোতে, এদেরকে স্কিল করতে হবে এবং একটি সময়ে দেখা যাবে এই যে যুবকের সংখ্যাটি আস্তে আস্তে কমে যাবে। সেই লক্ষণটি কিন্তু শুরু হয়েছে অলরেডি। আমরা যদি আদমশুমারি 2011-2022 দেখি, তখন কিন্তু বৃদ্ধির হারটা কমে গেছে। 1.33 থেকে 1.22-তে এসে গেছে এবং আমাদের প্রায় 66% এখন কর্মক্ষম জনসংখ্যা, যেটা বলে 15 to 64। তো এই যে 15 to 64 বয়সের জনগণ তার লম্বং 66%, এটি আমার অ্যাসেট। এই অ্যাসেটকে যদি আমি কাজে লাগাতে পারি, দক্ষ করতে পারি, এর ডিমান্ড শুধু দেশে না, ইন্টারন্যাশনাল মার্কেটে আছে। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে যে জনবল আছে, এই জনবলকে আমি দক্ষ করে পাঠাতে পারলে যে রেমিটেন্স আসছে, তার অন্তত 5 থেকে 7 গুণ রেমিটেন্স বেড়ে যাবে। স্যার, তাহলে এই যে স্মার্ট বাংলাদেশ যেতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশ বাস্তব, সেখানে যেতে হলে দরকার হবে আমার বড় শক্তি, আমার দক্ষ যুব শক্তি। দক্ষতার কোনো বিকল্প নেই, আমাদেরকে দক্ষ করে তুলতে হবে। আমার শক্তিটা ওখানে, শক্তিটা আমরা কাজে লাগাতে চাই। আন্তরিক ধন্যবাদ স্যার, চমৎকারভাবে বললেন। স্যার, শুরুতে আমি NSDA সম্পর্কে দর্শকদেরকে একটু অবহিত করতে চাই। স্যার, আপনি যদি একটু বলেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে গঠিত একটা প্রতিষ্ঠান। এটা 2019 সাল থেকে বেসিক্যালি কার্যক্রম শুরু হয়েছে। খুব বেশিটা এই 5 বছর এটা হয়েছে, 6 বছর পদার্পণ করছে এই প্রতিষ্ঠানটি। এর মেন কাজ হচ্ছে যে দক্ষ জনবল সৃষ্টি। এটা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সমন্বয়পূর্বক প্ল্যানিং করে, পরিকল্পনা করে দক্ষ জনবল সৃষ্টি করা হচ্ছে মেন এই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কাজ। স্যার, একটু আগে যেটা বলছিলেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, যে আমরা কিন্তু সেই সুযোগ আছে 2033 সাল পর্যন্ত বা 34 সাল পর্যন্ত এই সুবিধাটা আমাদের থাকবে, এরপরে কিন্তু আমাদের থাকবে না। এখন এই যে জনগোষ্ঠীটা, এখন যে আমাদের জনগোষ্ঠীটাকে আমরা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করার জন্য, আপনি আরও একটা বিষয় জানেন যে 2041 সাল নাগাদ আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ তৈরি, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তৈরি। সেই সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য আমাদের আসলে দরকার দক্ষ জনবল। একটা রিসেন্ট একটা সার্ভেতে এসছে যে 2045 সাল নাগাদ আমাদের এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দেশকে সমৃদ্ধ দেশ গড়ার জন্য যে পরিমাণ জনবল দরকার, আমাদের যে ট্র্যাডিশনাল যে কাজ আছে, ট্র্যাডিশনাল যে দক্ষ জনবল যে কাজ করে, এইটার 1 কোটি লোক কাজ হারাবে। কিন্তু বিপরীতভাবে 1,05,00,000 নতুন কর্ম সৃজনের সৃষ্টি হবে। এখন এই যে 1,05,00,000 লোককে তৈরি করা, আমাদের কিন্তু সেই তৈরি লোক নেই। এইটাই হচ্ছে আমাদের কাজ। এইটা নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ 2041 সাল নাগাদ তৈরি করা, সেইটাকে বাস্তবায়নের জন্য, সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমাদের যে আমাদের রোডম্যাপ আছে, সেই রোড বাস্তবায়নের জন্য NSDA কাজ করে যাচ্ছে। বাইরে যখন আমরা যখন অ্যাজ লেবার্স যখন আমরা মানুষ যাই যখন আমাদের এখান থেকে, প্লাস হচ্ছে এখানে যখন শিক্ষিত যুবকরা
স্কিলড হয় সাধারণত, সেই ক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ডগুলি বা আপনাদের স্টেপসগুলো কি থাকে? ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটার ডিমান্ড যে আছে দক্ষ শ্রমিকের, সেইটা অনুযায়ী আমরা কাজ করি। বাইরের জন্য আমরা অনেকগুলো দেশের সঙ্গে এখন কাজ করছি, যেরকম আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা ট্যালেন্ট পার্টনারশিপ একটা চুক্তি হতে যাচ্ছে সে খুব শীঘ্রই। আমাদের অস্ট্রেলিয়ার সাথে কাজ চলছে, আমাদের জাপানের সঙ্গে কাজ হচ্ছে, কোরিয়ার সঙ্গে কাজ হচ্ছে, আমাদের কানাডার সঙ্গে আমাদের কাজ হচ্ছে। এই যে এই দেশগুলোতে আমাদের শ্রমিকের চাহিদা আছে, ইভেন ইউকের সঙ্গে আমাদেরই আছে। এই আমাদের যে শিক্ষিত জনগণ তারা যদি বিদেশে দক্ষ হিসাবে যেতে পারে, সেই জন্য এনএসডি কাজ করে যাচ্ছে। আপনি একটা জানেন যে আমাদের এখন বেশিরভাগ শ্রমিক এতদিন যা যাচ্ছিল তারা কিন্তু অদক্ষ, কিন্তু এখন দক্ষ হিসেবে হলে একটা জিনিস জানেন যে কয়েক গুণ স্যালারি বেড়ে যায়। একজন দক্ষ শ্রমিক আর একজন অদক্ষ শ্রমিকের পার্থক্য হচ্ছে মিনিমাম 5 টাইমস স্যালারি কিন্তু কম বেশি হয়। এইটা আমাদের বর্তমান সরকারে এবং এনএসডির লক্ষ্য হচ্ছে এইটা, যে আমাদের এখন থেকে শ্রমিক যারা বিদেশে যাবে, দেশের বাইরে যাবে, সেটা শিক্ষিত শ্রমিকদের উপর বেশি আমরা জোর দিচ্ছি, যে তাদেরকে যেন আমরা দক্ষ হিসেবে বাইরে পাঠাতে পারি। তাহলে আমাদের যেরকম রেমিটেন্সের পরিমাণ বাড়বে এবং দক্ষ শ্রমিক ও বাইরে যেতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে আমি বলছিলাম যে ট্যালেন্ট পার্টনারশিপের একটা চুক্তি হতে যাচ্ছে, তাদের বেশ কিছু ডিমান্ড আছে, তাদের স্পেসিফিক স্কিলের উপর ডিমান্ড আছে। সেখানে আছে অস্ট্রিয়ার ডিমান্ড আছে, জার্মানির আছে, ইটালির আছে, এই দেশগুলো। তারপর ইভেন সামনে স্পেনও তারা দিবে। তাদের স্পেসিফিক্যালি ডিমান্ড আছে, ওই ডিমান্ডগুলো যারা ফুলফিল করতে পারে সেই জন্য আমরা কাজ করছি, এবং আমরা আশা করি যে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা স্কিল্ড ম্যানপাওয়ার তৈরি করতে পারবো এবং সেইভাবে তাদেরকে বাইরে রপ্তানি করতে পারবো। মোহাম্মদ নাসির স্যারের কাছে জানতে চাইব, চেয়ারম্যান আরএমজি অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ স্কিল কাউন্সিল, সেখানে তিনি চেয়ারম্যান পদে রয়েছেন, গুরুত্বপূর্ণ একটি পদ। তার কাছে প্রশ্ন থাকবে যে স্যার, আমাদের এই সেক্টরে স্পেসিফিক্যালি শিক্ষিত যুবকদের কর্মসংস্থান কতটুকু বেড়েছে বা সামনে বারবার কি সুযোগ আছে কিনা উইথ থ্রু স্কিলস? 2033 বা 2034 সাল পর্যন্ত আমরা যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ডটা আমরা পাচ্ছি, আমাদের যুবকদেরকে আমাদের শিক্ষাগত 3টা ব্যবস্থা রয়েছে। প্রথম ব্যবস্থা হলো আপনার সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত হন, দাদাদের মতো বিসিএস অফিসার হন, সচিব হন, ওনার মতো জয়েন্ট সেক্রেটারি হন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হন। আরেকটা শিক্ষা ব্যবস্থা হলো আপনার মাদ্রাসা শিক্ষায় অনেকে শিক্ষিত হন, ধর্মীয় বিষয় ওনারা ওই লাইনে লেখাপড়া করেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি সেটা হলো কারিগরি শিক্ষা। রাইট স্যার। এই কারিগরি শিক্ষায় আমাদের যুবকদেরকে আমরা যদি যত বেশি ট্রেনিং দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো, তত বেশি যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যেটা দেখছেন, এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে আপনার উন্নত সমৃদ্ধ একটা বাংলাদেশ, স্মার্ট একটা বাংলাদেশ গঠন করার জন্য, সেখানে পৌঁছে দেওয়ার জন্য আজকের যারা যুবক রয়েছেন তাদেরকে যত বেশি আমরা দক্ষতা দিতে পারবো, যত বেশি ট্রেনিং দিতে পারবো, তত বেশি বাংলাদেশ অদম্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। আরেকটা বিষয় আমি বলে শেষ করব, সেটা হচ্ছে আপনার যত বেশি স্পেশালাইজ আপনার এই ট্রেনিংগুলি দেওয়া যাবে, যত বেশি স্পেশালাইজড এই কলেজ করা যাবে, ইউনিভার্সিটি করা যাবে, তত বেশি কিন্তু আমাদের এই সব এডুকেশনে ছেলেমেয়েরা খুব বেশি সম্পৃক্ত হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের একটা ইউনিভার্সিটি রয়েছে, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটি থেকে যেসব স্টুডেন্টরা বের হয় তাদের চাকরি কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আপনার যদি আপনার একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত হন, ওনারা চাকরি পেতে যে সময় লাগে তার অনেক আগেই কিন্তু এই স্পেশালাইজ ইউনিভার্সিটি যারা টেকনিক্যালি যারা সাউন্ড স্কিল হয় যারা, তারা বেশি আপনার চাকরিটা পেয়ে যায়। আরেকটা বিষয় আমি যেটা দেখেছি কনভোকেশনে দেখেছি, বিজিএম ইউনিভার্সিটির কনভোকেশনে ওখানে দেখলাম প্রায় 35 জন স্টুডেন্ট তারা নিজেরাই এন্টারপ্রেনার হয়ে গেছে। তারা চাকরির পিছনে ছুটে নাই, উদ্যোক্তা হয়েছে। এবং এক একজন, আমি একজন দেখলাম, আমার কাছে আশ্চর্য লাগলো এবং আমি তাকে দোয়া করলাম। তার ফ্যাক্টরিতে 5000 লোকের কর্মসংস্থানের সেই ব্যবস্থা করেছে। সেই জায়গাটায় আমরা যদি বেশি নজর দিই, শুধু চাকরির পিছনে আমাদের যুব সমাজ যেন না ছুটে, দক্ষতা অর্জন করে তারাই যেন এক একজন উদ্যোক্তা সৃষ্টি হয়, সেটাই হবে আমাদের ভবিষ্যৎ। আমরা শুনছি, আমরা জানি যে চতুর্থ শিল্প বিপ্লব মানে হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এবং এই স্মার্ট বাংলাদেশ তৈরির ক্ষেত্রে বিশেষ করে এনএসডি এর কার্যকারিতা বা কর্মগুলো কী কী করে? জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই। আর এই সোনার মানুষ তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। একসময় ডিজিটাল বাংলাদেশ যখন হয়েছিল, মানুষ হাসত, আজকে বাস্তব।
স্মার্ট বাংলাদেশের পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে এনএসডিএ তৈরি করেছে এটি তার স্বপ্ন, মানে এই এনএসডিএ অবশ্যম্ভাবী স্মার্ট বাংলাদেশের পথকে ক্লিয়ার করবে। জি। চতুর্থ শিল্প বিপ্লব যখন এসে গেল, আমাদের দেশ বেশি দিন আগে আসেনি এই ধারণাটি। অনেকে বলতেন স্যার তৃতীয় বিপ্লব তো শেষ হয়নি, চতুর্থ কেন আবার? কিন্তু কোনো জিনিস তো থেমে থাকে না, জি। স্রোতের মতো চলে আসবে। এখন এটির সাথে সমন্বয় করে এনএসডিএ কাজ শুরু করেছে। ফোর্থ আইআর রিলেটেড তারা কিছু সিএস করছে, ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি করছে, এবং এটির মাধ্যমে ফ্রিল্যান্সিং হচ্ছে, ইনস্টিটিউশনাল ট্রেনিং হচ্ছে, এবং তাদের সার্টিফিকেশন হচ্ছে। প্রবলেমটা কোথায়? জি। করছে তো এনএসডিএ, আমরা আগাতে হয়তো পারছি না। 2-3টি জায়গা খুব ক্লিয়ার। একটি হলো একটা সোশ্যাল স্টিগমা আছে আমাদের ভিতরে। আমার বাড়ির পাশের লোকটি, ছেলেটি ডিপ্লোমা পাশ করে বসে আছে, কিন্তু আমার ছেলেকে ডিপ্লোমা পড়াবো না। আমি প্রথমে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অথবা অন্য কোনো হায়ার এডুকেশন দেবো, প্রাইভেট ইউনিভার্সিটিতে যাবো, সব শেষ করে কোথাও জায়গা না পেলে আমি টেকনিক্যাল এডুকেশন। প্রতিটা ছাত্রকে প্রতিটা সাবজেক্টের প্রতিটি ইউনিট সেপারেট পাস করতে হবে, এবং এই তাহলে এডুকেশনটা ওইভাবে পড়াতে হবে, এবং অ্যাসেসমেন্ট যেটা হবে, অ্যাসেসর যেটা হবে, মূল্যায়নটা প্রপার হতে হবে। তাহলে যে কটা বেরিয়ে আসবে একটা গোল্ড। জি। ওকে যেখানে নিয়ে দিবেন তখন নাসির সাহেব বলবে না তুমি কাজ জানো না। এখনই গেল এটি একটি। আরেকটা জায়গা আছে সার্টিফিকেশন। আমাদের কোনো সার্টিফিকেশন দেশে বা বিদেশে কোনো ভ্যালু অ্যাড করে না। জি। আমরা দেখেছি ইন্টারন্যাশনালি একটা ইন্ডিয়ান একটা বাংলাদেশি, ইন্ডিয়ান সার্টিফিকেট দিয়ে কাজ করছে, আমার ছেলেটা কাজ জানে, একই মাপের কাজ করছে, ও 5 টাকা বেতন পেলে আমি 2 টাকা পাচ্ছি। তাহলে আমার সার্টিফিকেট অ্যাকসেপ্টেন্স যদি আনে, জি, সারা পৃথিবী যে অ্যাকসেপ্ট করে, আমার ন্যাশনালি যে অ্যাকসেপ্ট করে, তাহলে তার ভ্যালু অ্যাড হবে। একদম স্যার। তাহলে সার্টিফিকেট অ্যাকসেপ্ট করার জন্য প্রথম হচ্ছে যে আমাকে কোয়ালিটির মানুষ তৈরি করতে হবে, এবং ওই মানুষটি যদি ওই কারখানায় গিয়ে ভালো কাজ করতে পারে, প্রপার সার্ভিস দিতে পারে, তাহলে এটা ভ্যালু অ্যাড হবে। যখন এনএসডি সার্টিফাই করছে একজনকে, তখন দেশের বাইরে যখন কোনো প্রতিষ্ঠানে সে কাজ করতে যাবে, সেক্ষেত্রে কতটুকু অ্যাক্রেডিটেশন পাবে আর কি? প্রাইমারি লেভেলটি শুরু করেছি। এনএসডি কিন্তু একসময় পরিচিতি ছিল না। জি। এখনই কিন্তু এনএসডি এর পরিচিতি হচ্ছে সারা পৃথিবীতে। ওরা এমআরআই করছে, মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট বিভিন্ন দেশের সাথে হচ্ছে, কাজ শুরু হয়েছে। একই সাথে এনএসডি এর একটি ন্যাশনাল স্কিল পোর্টাল আছে। জি। এটা আমাদের খুব আশার জায়গা। সারা বাংলাদেশে একটি হবে। আপনার একটা ট্রেনিং সেন্টার আছে, জি। আপনি 360 ঘন্টা বেসিক ট্রেনিং দিলেন, লেভেল 1 শেষ করে দিলেন, এই কজন পাস করেছে, এই কজনের লিস্ট এনএস দিন শেষে ওই পোর্টালে চলে আসবে। জি। লেভেল 2 যারা দিল পোর্টালে চলে আসবে। সারাদিন পরে আমি দেখব যে আজকের দিনে কোন অকুপেশনে কতজন ট্রেনিং শেষ করে কোন লেভেলে আসছে। জি। আর নাসির সাহেবরা কী করবেন, লোক নেবেন, ওর আবার ওখানে দেখবে কোন লেভেলে কতজন এসে জমা হয়েছে, তার দরকার কত, ওনার দরকার 30 জন, 30 জন বেছে নেবেন। আমার কিন্তু বা এনএসডি কোনো কাজ করা দরকার নেই, ডিজিটাল হয়ে গেল। ডিজিটাল হয়ে গেল। আর আমি যে সার্টিফিকেট এনএসডি দিবে, এই সার্টিফিকেট পৃথিবীর যে কোনো জায়গাতে চেক করা যাবে। এটাকে একমাত্র অথরিটি হয়ে যাবে এনএসডিএ, তখন ওয়ার্ল্ড ওয়াইড এই সার্টিফিকেশনটার অনেক ভ্যালু ক্যারি করবে। আমরা আরেকটু অ্যাড করে দেবো যে 2022-এর 30শে জুন 30শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে ঠিক করে দিয়েছে যে কোন প্রতিষ্ঠান কতটুকু ট্রেনিং করাবে, কোন প্রতিষ্ঠান কোন জায়গার সার্টিফিকেট দেবে, এটা জাস্টিফাইড। এখন 6 মাস পর্যন্ত ট্রেনিংগুলো হবে, 360 ঘন্টা, 270 ঘন্টা। এনএসডি এর বেসিক হলো, বেসিক লেভেলটা 360 ঘন্টা, পরবর্তী প্রতিটা লেভেল হবে 270 ঘন্টা করে। জি। এবং কোনো কোনো লেভেলের ক্ষেত্রে যেটা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে 10টা লেভেল রয়ে গেছে 1 to 6 এনএসডি এর। 1 to 6 এর ক্ষেত্রে প্রতিটা লেভেলে কত ঘন্টা ট্রেনিং ঠিক করা আছে। যদি এই ট্রেনিংটি প্রপার হতে হয় এবং এই সার্টিফিকেট এনএসডিএ করে এবং এই সার্টিফিকেট দাঁড়িয়ে লোকজন যদি কাজ জানে, জি, পৃথিবীতে আমাদের অবস্থা দৃঢ় হবে। 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশের হিত জনশক্তি তৈরিতে এনএসডির ভূমিকাগুলো কী কী থাকতে পারে? আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য আমরা কাজ শুরু করেছি। এটা আমরা এই পর্যন্ত 252টা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিলেবাস, এই দক্ষতা সংশ্লিষ্ট সিলেবাস আমরা তৈরি করেছি। এর ভিতর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রিলেটেড 86টা, এর অধিকাংশ কিন্তু এআই রিলেটেড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড সব করা আছে। অর্থাৎ এই যে 86 কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমরা তৈরি করছি, এইটা এই যে আমরা শিক্ষিত জনগণকে যখন আমরা প্রশিক্ষণ দিতে পারবো, দিয়ে সার্টিফিকেশন করতে পারবো, তাদেরকে আমরা প্রপার ট্রেনিং দিয়ে অ্যাসেসমেন্ট করে আমরা স্যার যেটা বলছিলেন যে অনলাইনে সার্টিফিকেশন আমরা দিতে পারবো। আমরা কিন্তু কোনো সার্টিফিকেট ম্যানুয়ালি দিই না। আচ্ছা, সবই অনলাইন। আমরা কিন্তু ম্যানুয়ালি কাউকে কোনো সার্টিফিকেট দিই না। অনলাইনে সার্টিফিকেট পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ
ভেরিফাই করতে পারে জি আমাদের এনএসপি ন্যাশনাল স্কিলস পোর্টাল যেটা আছে তার মাধ্যমে। তা আমরা এই যে বলছিলাম যে আমাদের অধিকাংশ যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যে রিলেটেড যে সমস্ত অকুপেশন আছে সেগুলো সব এআই রিলেটেড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড। আর একটা বিষয় আমাদের নাসির ভাইরা আছেন, ওনাদের অনেকগুলো গার্মেন্টসে কিন্তু অলরেডি রোবোটিক্সে ব্যবহার হচ্ছে, রোবট ব্যবহার করছে। এগুলো কি রোবটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিন্তু করতেছে, অর্থাৎ সেখান থেকে আমাদের দেশে অলরেডি শুরু হয়েছে। সবাই কিন্তু বলছে কম বেশি, বা আমি যতটুকু বুঝি যে এআই ইজ গোয়িং টু হ্যাক সাম জবস, মানে এআই থাকতে হয়তো আমাদের জবস কমে আসবে। 2045 সাল নাগাদ রিসেন্ট একটা স্টাডি এসেছে যে 1 কোটি লোকের ট্র্যাডিশনাল যে কাজ আছে এটা চাকরি হারাবে, বাট নতুন করে 1 কোটি 5 লাখের নতুন লোকের কাজ সৃষ্টি হবে। কোনটা? ওই যে আপনি এআই যখন নতুন আমার একটা কাজের জায়গা নিয়ে নিচ্ছে, সে আপনি এই যে অ্যাঙ্করিং করতেন এই কাজটা হয়তো একসময় এআই নিতে পারে, জি, বাট এই যে আপনাকে চালানোর জন্য এআইটাকে চালানোর জন্য কিন্তু আবার লোক লাগবে। ওকে স্যার, ওকে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এটা যে এআই হবে তার মানে তাকে চালাতে হবে, তাকে ডেভেলপ করতে হবে, তাকে নতুন ইনপুট দিতে হবে। সে কিন্তু নিজে ইনপুট তৈরি করতে পারবে না। জি, ইনপুট দিবেন, তার উপর ডিপেন্ড করে সে ডিসিশন নেবে। পেছনে সে লোকটা তো প্রয়োজন হবে, অফকোর্স লোক লাগবে। জি, এই জন্য যে নতুন একটা কাজ এআই নিতে পারে, বাট ওই এআইকে চালানোর জন্য আর একজন বা দুজনের লোক লাগবে। কাজে এইটা ভয়ের কোনো কারণ নেই যে এআই আসা মানেই আমাদের সব চাকরি হারিয়ে যাবে, এটা আসলে নেই। আমাদের ওয়ার্ল্ডটা এখন যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল লেভেল, এখন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কোনো কোনো দেশ যাচ্ছে, এইটাকে এই আইটি রিলেটেড মেন হচ্ছে আইটি রিলেটেড অটোমেশন রিলেটেড আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। তো এই অটোমেশন সিস্টেমটাকে আরও রেকটিফাই করার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই মানুষের প্রয়োজন আছে। যে এটা ভয়ের কোনো কারণ নেই যে আমাদের এখন যে নর্মাল যে ক্লাসিক্যাল যে সমস্ত জব আছে এই জবগুলো হারাবে, বাট নতুন নতুন কিছু রিডিউস হবে, কিন্তু মানুষ লাগবে, মানুষ লাগবে, নতুন নতুন কাজেরও সৃষ্টি হবে। বিশ্ব যুব দক্ষতা দিবসের এই দিবসটিকে অবজার্ভ করার পেছনের গুরুত্বপূর্ণ তাৎপর্য যদি আপনি আমাকে বলেন আজকে। যুবকের তো শক্তি, জি, তো এই শক্তিকে মোটিভেশন দরকার। সারা পৃথিবীতে যুবকদেরকে মোটিভেশনের জন্য, তাদের বোঝানোর জন্য, বর্তমান সিচুয়েশনকে অবজার্ভ করার জন্য এই দিবসটা উদযাপন করা হয়, তাদেরকে ফ্রন্ট লাইনে নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ সেক্ষেত্রে যুবকদের কাছে মেসেজ যেটি, যে তাকে কনফিডেন্সলি আগাতে হবে। এবং এই যে প্রযুক্তি আসতেছে, এআই রিলেটেড প্রযুক্তি, চ্যাট জিপিটি এসে গেছে, চ্যাট জিপিটি এসে অনেকে ভয় পেয়ে যাচ্ছে। আমেরিকার একটি রিপোর্ট আসছে যে 50 লাখ লোকের চাকরি যাবে। ম্যাকেনজিয়ান কোম্পানির একটা রিপোর্ট আছে যে সারা পৃথিবী 2030 সালের মধ্যে 400 জব অটোমেটেড হয়ে যাবে, অনেক লোকের চাকরি যাবে। পিডব্লিউসির একটি রিপোর্ট আছে যে এই রিপোর্টে যে 80 কোটি লোকের চাকরি হারাবে 30-এর ভিতরে। কিন্তু রিভার্স তারা বলে দিছে, যদি আমরা এই নতুন প্রযুক্তির সাথে নিজেদের অ্যাডজাস্ট করতে পারি, তাহলে নতুন নতুন অনেক ক্ষেত্র তৈরি হবে। এখন সেই জায়গাটি তৈরি হওয়ার পালা। কে করবে? আমি না, ওই যুবক, ওকে তৈরি করতে হবে, তার কনফিডেন্স ডেভেলপ করতে হবে। এবং আপনি মনে করেন যে আমি ইসলামী ইতিহাসের ছাত্র একটা ছেলে, কিছু আসে যায় না, তার পর্যাপ্ত সময় আছে, তো স্যার একটা ট্রেনিং করো না, অনলাইনে করো, ভার্চুয়ালি করো, তার কনফিডেন্স বেড়ে যাবে। এবং যখন একটা ট্রেনিং যদি করে, একটা অকুপেশনে করার পরে একটা লেভেল, আরেকটা লেভেল, দুটো, তিনটা লেভেল ট্রেনিং যদি কারো থাকে, তার ইউনিভার্সিটি বের হওয়ার পরে তার চাকরি খুঁজতে হবে, চাকরি তাকে খুঁজে নেবে। তা সেটা সম্ভব, ছাত্র অবস্থায় করা সম্ভব। এবং এই যে সে ডেভেলপমেন্টই করবে, এই ডেভেলপমেন্ট শুধু তার হবে না, আমার সারা দেশের হবে, সারা পৃথিবীর হবে। এই যে শিক্ষিত লোককে কিভাবে আমাদের দেশে আছে যে জেনারেল এডুকেশনে অনেকে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাট তারা কাজ পাচ্ছে না। এদেরকে আমরা দক্ষ স্কিল করার জন্য আমরা ইদানিং আরেকটা কাজ শুরু করছি। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে অলরেডি আমরা এই সমঝোতা স্মারক করেছি। তো ওইখান থেকে যারা গ্র্যাজুয়েশন করবে তাদেরকে আমরা স্কিল ট্রেনিং দিয়ে তাদেরকে স্কিল করবো। স্যার যেটা বলছিলেন যে একজন ইসলামিক হিস্ট্রিতে পাশ করলো, যেখান থেকে শিক্ষা করুক না কেন, যদি এটা স্কিল হয়, আমাদের উদ্দেশ্য যে প্রত্যেকটা যুবক যেন তাদেরকে স্কিল করে দিতে পারে। সে যে সেক্টরে পড়াশোনা করার না, যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সে তো মোটামুটি ধরেই না আছে স্কিল আছে। তারপরে যে আমাদের ওরিয়েন্টেড করার জন্য, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করার জন্য আমরা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল করছি 16টা। এর কাজটা কি, যে ইন্ডাস্ট্রিতে তারা যাই যেন ইন্ডাস্ট্রির সাথে সরাসরি কাজটা বুঝতে পারে, যে এমনি তারা পড়লো কি আর প্র্যাকটিক্যাল মাঠে কি হচ্ছে, এই দুইটার জন্য এর ভিতরে একটা সমন্বয় সাধনের জন্য কিন্তু আমরা ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল করে দিছি। আমাদের নাসির ভাই কিন্তু এই যে 16টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে তার একটা চেয়ারম্যান। যেহেতু আপনি হিসেবে চাকরি দাতা, আপনি কি বলবেন শেষটা, কিভাবে আশাবাণী দিবেন সবাইকে যারা স্কিল হতে চায় এখন? হোয়ার দেয়ার ইজ এ স্কিল দেয়ার ইজ এ ওয়ে। বাহ, চমৎকার। যেখানেই থাকবে
যাই লেখাপড়া করুক না কেন, এখন যেখানে কাজ করুক না কেন, ওইখানে আপগ্রেডেশন স্কিলের সিস্টেম আছে। ওই ফ্যাক্টরিতেও কিন্তু সে নিজেকে আপগ্রেড করতে পারে, ওই লেভেলগুলোতে সে কিন্তু নিজেকে আপগ্রেড করতে পারে। আজকে হলো বিশ্ব যুব দক্ষতা দিবস। আমার কথা হবে, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার সঠিক সময়। আমি মনে করি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার এখন সঠিক সময়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর কোনো বিকল্প নয়। আমি সম্প্রতি জার্মানি নেদারল্যান্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তাদের কারিকুলামে আমি দেখলাম তাদের 5 দিন যে তাদের শিক্ষা কার্যক্রম, 3 দিন ইউনিভার্সিটিতে ক্লাস করে, 2 দিন তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে ক্লাস করে ডাইরেক্ট, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল। তারা এত বেশি এটার উপর প্রাধান্য দিচ্ছে কারিগরি শিক্ষাকে। আপনার এই জার্মান আজকে টেকনোলজির দেশ হলো জার্মান, এই জার্মানরা আরও বেশি, বাংলাদেশে অনেক স্টুডেন্ট কিন্তু আমি ওখানে পেয়েছি যারা ওখানে লেখাপড়া করতেছে, তারাও শিখতেছে। আমি তাদের ক্লাসরুমেও বসেছি একসাথে, তাদের কি শিখতেছে সেটা দেখার জন্য। তো আমি যেটা মনে করি, আজকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ যদি করতে হয়, আমাদের যুবকদেরকে স্মার্ট করতে হবে, টেকনিক্যালি সাউন্ড করতে হবে। তাহলে কিন্তু যে স্বপ্ন নিয়ে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা খুব দ্রুত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। চমৎকার স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার আপনাদের 3 জনকে আজকে বিশ্ব যুব দক্ষতা দিবস 2024-এর আয়োজনে আসবার জন্য এবং এই দিবসটির শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের সবাইকে। আশা করব যে আপনাদের যা যা প্রশ্ন ছিল আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবেই পেয়েছেন, সংক্ষেপে পেয়েছেন। তবে বাকিটা আপনাকেই করতে হবে। যারা ভাবছিলেন কারিগরি শিক্ষার ব্যাপারে বা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবেন বলে চিন্তা করেছিলেন, তাদের জন্য আশা করি আজকের এই আয়োজনটি অনেক বেশি উপকারী হিসেবে আপনাদের কাজে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরও একবার।